বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ ইমরান হোসেন, প্রভাষক রসায়ন, তালা সরকারি কলেজ। আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি কেমিস্ট্রি একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। আজকে আলোচনা করব আমি মূলত আউফবাউ নীতি। এই আউফবাউ একটি জার্মান শব্দ যার অর্থ হচ্ছে বিল্ডিং আপ। আউফবাউ নীতিটা বর্ণনা করার আগে আমি দুটি কথা বলবো। সেটা হলো, একটা পরমাণুতে ইলেকট্রন সমূহ কয়টি থাকে? একটা পরমাণুতে কেন্দ্রের নিউক্লিয়াসের ঠিক যতটি প্রোটন থাকে, এই প্রোটনের সমসংখ্যক ইলেকট্রন থাকে। এই ইলেকট্রনকেই আমাদের ইলেকট্রন বিন্যাস বলা হয়। এখন এই ইলেকট্রন সমূহ পরমাণুতে কিভাবে প্রবেশ করে সেটা আমাদের এই আউফবাউ নীতি দ্বারা আমরা ব্যাখ্যা করতে পারবো। আউফবাউ নীতিটা আমি যদি বলি, আউফবাউ নীতিটা হলো একটা পরমাণুর ইলেকট্রন সমূহ পরমাণুতে কিভাবে সজ্জিত থাকে সেটারই নীতি হচ্ছে আউফবাউ নীতি। একটা পরমাণুতে নিম্ন শক্তি থেকে উচ্চ শক্তির অরবিটালগুলোতে পরমাণুসমূহ সজ্জিত থাকে। তার মানে একটি অরবিটালে ইলেকট্রন সমূহ বিন্যাসের ক্ষেত্রে নিম্ন শক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে, তারপর উচ্চ শক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন প্রবেশ করবে। এটাই হলো আউফবাউ নীতি। তাহলে আউফবাউ নীতিটা ব্যাখ্যা করার আগে আমাদের জানতে হবে n+l। এই n+l দ্বারা আমাদের আউফবাউ নীতিটা ব্যাখ্যা করা যায়। এক কথায় আউফবাউ নীতিটাকে আমাদের n+n নীতিও বলা যায়। এখন এখানে n হলো কি? আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা। n হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা। অন্যদিকে l হলো সহকারী কোয়ান্টাম সংখ্যা। এই n+l এর মান যার কম সেই অরবিটালের শক্তি কম, এবং n+l এর মান যে অরবিটালের বেশি সেই অরবিটালের শক্তি বেশি। অর্থাৎ n+l এর মান যদি কম হয় সেই অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে, এবং n+l এর মান যদি বেশি হয় সেই অরবিটালে ইলেকট্রন পরে প্রবেশ করবে। এখন আমি কয়েকটি অরবিটালের চিত্র আমি আপনাদের দেখাবো। যদি আমি উদাহরণ দিই 5s এবং 4d, এই দুটি অরবিটালের ক্ষেত্রে আমি যদি তুলনা করি, এই দুটি অরবিটালের ক্ষেত্রে কোন অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে। এই ক্ষেত্রে যদি আমি বলি 5s এর ক্ষেত্রে এখানে n এর মান 5, মানে প্রধান কক্ষপথ 5, এবং সহকারী কোয়ান্টাম সংখ্যার মান s এর জন্য আমাদের l এর মান 0, অর্থাৎ n+l এর মান এখানে 5। একইভাবে 4d অরবিটালের ক্ষেত্রে যদি দেখাই, n এর মান 4 এবং d এর মান আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যা d এর জন্য l এর মান হলো 2। এক্ষেত্রে আমাদের n+l এর মান 6। এখানে আমি দেখি আমাদের 5s এবং 4d অরবিটালের ক্ষেত্রে যদি তুলনা করি, এখানে n+l এর মান 5s অরবিটালের ক্ষেত্রে 5 এবং 4d অরবিটালের ক্ষেত্রে 6। এক্ষেত্রে আমাদের 5s অরবিটালটি কম শক্তি সম্পন্ন, অর্থাৎ ইলেকট্রন সমূহ আমাদের 5s অরবিটালে আগে প্রবেশ করবে এবং 4d অরবিটালে পরে প্রবেশ করবে। এখন যদি এই নীতির ক্ষেত্রে আমাদের আরেকটা জটিলতা আছে, যদি n+l এর মান সমান হয় সেক্ষেত্রে ইলেকট্রন কোন অরবিটালে আগে প্রবেশ করবে। এখন যদি দেখি উদাহরণ 5s এবং 4p, 5s এবং 4pর ক্ষেত্রে যদি দেখি n=5, l=0, অর্থাৎ n+l এর মান 5। একইভাবে 4pর ক্ষেত্রে n এর মান 4 আর l এর মান pর জন্য আমাদের 1, সেক্ষেত্রে n+l এর মান 5। এক্ষেত্রে 5s এবং 4p অরবিটালে n+l এর মান সমান। সেক্ষেত্রে আমাদের এই ক্ষেত্রে তুলনার ক্ষেত্রে n এর মান যে অরবিটালে n+l এর মান কম সেই অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে। এক্ষেত্রে আমি দেখি 5s এবং 4pর ক্ষেত্রে দুটিরই n+l এর মান 5। সেক্ষেত্রে আমাদের n এর মান কম অবশ্যই 4p, অর্থাৎ এক্ষেত্রে আমাদের এই দুটি অরবিটালের সাথে তুলনা করলে 4p অরবিটালে আগে ইলেকট্রন প্রবেশ করবে। এক্ষেত্রে আমি দুটি অরবিটালের ক্ষেত্রে আমাদের n+l এর মানের তুলনা করে বোঝাইছি যে আসলে এখানে কোন অরবিটালের শক্তি কম, কোন অরবিটালের শক্তি বেশি। অর্থাৎ যে অরবিটালে শক্তি কম হবে সেই অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে, যে অরবিটালে শক্তি বেশি সেই অরবিটালে ইলেকট্রন পরে আমাদের প্রবেশ করবে। এটাই হলো আউফবাউ নীতি। এখন এই আউফবাউ নীতির ক্ষেত্রে আমাদের টোটাল অরবিটালের আমাদের 118টি মৌল রয়েছে। এই 118টি মৌলের ক্ষেত্রে যদি ইলেকট্রন বিন্যাস দেখাতে চাই, অর্থাৎ তাদের আমাদের n+nl মান দিয়ে যদি নীতিটা ব্যাখ্যা করতে চাই, সেক্ষেত্রে আমাদের টোটাল অরবিটালের যে ব্যাখ্যা বা অরবিটালের সংখ্যা সেগুলো আমি একটু দেখাবো। আমাদের অরবিটালের যে ক্রম, সেই ক্রমটা যদি দেখাইতে চাই, ক্রমটা মনে রাখার একটা পদ্ধতি রয়েছে। প্রথমত আমি এই পদ্ধতির ক্ষেত্রে s অরবিটালের ক্ষেত্রে ডবল s লিখব, তারপরে লিখব
ডবল পিএস, পিএস পিএস। আবার লিখবো এসে ডিপিএস, ডিপিএস। একইভাবে লিখব ডিপিএস, তারপর লিখব এফডিপিএস, তারপর লিখব আবার এফডিপিএস। তাহলে এটা আবার একবার রিপিট করে আমি এসএস, টিএস, আবার পিএস, ডিপিএস, আবার ডিপিএস, এফডিপিএস, আবার এফডিপিএস। অর্থাৎ এইভাবে আমাদের মনে রাখতে পারলে এক্ষেত্রে আমি এখন অরবিটালের নাম্বারিং করব যে কোন অরবিটালটা সিকোয়েন্সটা কোথায়। এখন আমাদের 1 নম্বর অরবিটালের ক্ষেত্রে যদি বলি সেটা শুধুমাত্র 1s, 2 নম্বর অরবিটালের ক্ষেত্রে 2s এবং 2p, 3 নম্বর অরবিটালের ক্ষেত্রে 3s, 3p, 3d, 4f কিন্তু 3f কিন্তু হয় না, তার মানে আমি 3dতে গিয়ে থেমে গেছি। একইভাবে 4s, 4p, 4d, 4f। তারপরে আমাদের 4f এর পরে আর কিছু হয় না, 5 এর ক্ষেত্রে 5s, 5p, 5d, 5f। একইভাবে 6s, 6p, 6d, 6f নাই। একইভাবে আমাদের 7s, 7p, 8s। এইভাবে আমি সিকোয়েন্স করলাম। এই সিকোয়েন্সটা যদি আমি দিয়ে দিই এইভাবে লেস দেন, এই ক্ষেত্রে আমরা দেখতে পাই এখানে আমাদের 1s অরবিটালের শক্তি কম, তার মানে 1s অরবিটালে আগে ইলেকট্রন প্রবেশ করে, তারপর আমাদের 2s অরবিটালের শক্তি। এইভাবে আমাদের শক্তির উচ্চ ক্রম অনুসারে আমি এটা লিখেছি। তাহলে সেক্ষেত্রে আমাদের অরবিটালে ইলেকট্রন প্রবেশের ক্ষেত্রে এই শক্তির ক্রম অনুসারে ইলেকট্রনসমূহ প্রবেশ করে। এখন আমি যে কোনো একটি অরবিটালে ইলেকট্রন বিন্যাস দেখে আমি আপনাদের ব্যাখ্যা করব। যেমন জিঙ্ক 30, জিঙ্কের ইলেকট্রন বিন্যাস এর পারমাণবিক সংখ্যা আছে 30। সেক্ষেত্রে জিঙ্কে আমাদের ইলেকট্রনসমূহ কীভাবে প্রবেশ করবে, তাহলে জিঙ্কের ক্ষেত্রে 1s স্কোয়ার, 2s স্কোয়ার, 2p6, 3s স্কোয়ার, 3p6, 3pর পরে আমাদের অবশ্যই 4s 2, তারপর 3d 10। তাহলে আমাদের দেখেন এই যে আমাদের সিকোয়েন্স অরবিটালের যে শক্তিক্রম অনুসারে দেখাইছি সেই শক্তিক্রম অনুসারে কিন্তু ইলেকট্রন প্রবেশ করছে। কিন্তু যখন ইলেকট্রন বিন্যাসটা আমাদের স্বাভাবিকভাবে লিখব তখন এই ইলেকট্রন বিন্যাসটা অবশ্যই প্রধান কোয়ান্টাম সংখ্যা অনুসারে আমাদের সাজায় নিতে হবে। সেক্ষেত্রে 3s স্কোয়ার, 3p6, 3d 10, 4s 2। তাহলে আমাদের অবশ্যই যখন ফাইনালি ইলেকট্রন বিন্যাসটা লিখব ইলেকট্রন বিন্যাসটা আমাদের সাজায় লিখব কার অনুসারে, প্রধান কোয়ান্টাম সংখ্যা n অনুসারে আমাদের ইলেকট্রন বিন্যাসটা সাজায় লিখব। এটাই ছিল আমাদের আউফাউ নীতি। তাহলে আমরা ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আউফাউ নীতি দেখলাম। এছাড়া আমাদের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে হুন্টের নীতি এবং পলির বর্জন নীতি রয়েছে, যেগুলো আমি পরবর্তী ক্লাসে আপনাদের দেখাবো। ধন্যবাদ সবাইকে।